ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত ইস্যু মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার। এক হয়ে কাজ করার প্রত্যয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর। বাংলাদেশের দুর্নীতিতে টিউলিপ সিদ্দিকের নাম আসায় ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড়। কাদের সালমানের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। কেরানীগঞ্জে ব্যাংকে হানা দেওয়া ৩ ডাকাতের আত্মসমর্পণ। অক্ষতভাবে মুক্ত ১০ জিম্মি। রোমাঞ্চের নেশায় এই অপকর্ম, বললেন পুলিশ সুপার। এবং টঙ্গীতে ইস্তেমা মাঠের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। ৩৫ জন নিখোঁজের দাবি মুসল্লিদের। খুনিদের ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর অমীমাংসিত ইস্যু মীমাংসা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা দুই দেশের জন্যই ভালো ফল বয়ে আনবে। জবাবে দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশে দুর্নীতিতে টিউলিপ সিদ্দিকের নাম আসার খবরে ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে বিবিসির পাশাপাশি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেল। বিবিসির তথ্যমতে বাংলাদেশে অবকাঠামো প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যে তদন্ত চলছে তাতে টিউলিপের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ২০১৩ সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সহায়তা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। সে চুক্তিতে প্রায় ১ বিলিয়ন পাউন্ড ঘুষের লেনদেন হয়েছিল। এদিকে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, ১৩৭টি বাস ক্রয়ে অনিয়মে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিন উল্লাহ নুরির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১,৯০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগও অনুসন্ধান করা হবে। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ১,০৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে একে বাদী হয়ে সংস্থাটির উপপরিচালক ইয়াসিন আরাফাত এই মামলা করেন। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এর উপপরিচালক মোহাম্মদ নাজমুসায়েদ জানান, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে আসামিরা পরস্পর যোগসাজশে শুধুমাত্র চট্টগ্রামের চাকতাই শাখা থেকেই ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ করেন। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজিয়া শাখায় হামলাকারী ডাকাতের ৩ সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ডাকাত দলের হাতে জিম্মি হওয়া সবাইকে। ব্যাংকের ভল্টও সুরক্ষিত রয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার জানান, ধৈর্যের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদেরকে আত্মসমর্পণে রাজি করানো হয়। আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিয়া শাখায় দুপুর ২টার দিকে হানা দেয় ডাকাত দল। ব্যাংক কর্মকর্তা সহ গ্রাহকদের জিম্মি করে রাখে এবং ১৫ লাখ টাকা দাবি করেন। খবর পেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয়রা। সাথে সাথেই ঘিরে ফেলা হয় ব্যাংকটি। আশপাশের লোকজন এসে সেখানে ভিড় জমায়। ওখানে ভিতরে লোক আছে, তো
একজন আসছে মাস্ক পরা, লম্বা চড়া, ফর্সা, ওর হাতে একটা পিস্তল ছিল। তো ওই বলছে সামনে আসবি না, যে আসবি গুলি করবি, গুলি করুক। তারপরে ওরা নাইমা গেছে গা, জানলা ও লাগা দিছে ভিতরে অনেক লোক ছিল, আরো লোক ছিল। তো আরো তিনজন দেখি কি দরজা লাগাইছে, পরে ও ঢুকে পরে জানলা লাগা ও দরজা লাগা দিছে। কোনো গুলি চলে না, এইভাবে আপনি যেভাবে দেখতেছেন এইভাবেই চলতেছে। তারপরে আর্মি আসলো, সেটা লোক খুব ভিড় ছিল, ওই লোকজনকে সরাই দিল। আমরা জানতে পেরেছি তাদের হাতে আর্মি অস্ত্র আছে। এক রাউন্ড মনে গুলির একটা শব্দ মতো পাওয়া গেছে, সেটা গুলিও কিন্তু আমরা বলতে পারি না। এখন একটু আতঙ্কিত। তারপরে দ্রুত ব্যাংকটির বাইরে অবস্থান নেয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এবং আশেপাশের দোকানপাট সহ স্থাপনা থেকে সরিয়ে নেওয়া হয় লোকজনকে। পরে আটকা পড়া 3 ডাকাত সন্ধ্যা 5:30টার দিকে আলোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ডাকাত দলের সদস্যদেরকে আত্মসমর্পণে রাজি করানো হলে জানালা দিয়ে অস্ত্র ফেলে দিয়ে একে একে ডাকাত দলের সদস্যরা বেরিয়ে আসে। পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মঈনুদ্দিন। তিনি জানান, তাদের সাথে দীর্ঘক্ষণ ধরে ধৈর্যের সাথে কথা বলে আত্মসমর্পণে রাজি করানো হয়েছে। আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম, কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যুসজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ন্যায় বিচার নিশ্চিতে যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই অভিমত ব্যক্ত করা হয়। এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় গত 1 ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করেন। গণহত্যার বিষয়টি ধামাচাপা দিতেই জুলাই আগস্ট আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একথা স্বীকার করেছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অগ্রগতির রিপোর্ট তুলে ধরার কথা থাকলেও অধিক তদন্তের জন্য 2 মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম। নতুন করে 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হয়। এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। কার নির্দেশে তা হয়েছে সেটা খোলাসা করেন চিফ প্রসিকিউটর। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে, প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে তদানীন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল। তাজুল ইসলামের অভিযোগ সম্ভাব্য সাক্ষীদের টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করা হচ্ছে। প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এসব মামলার বিচারের এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। আসামি জিয়াউল আহসানের এমন আবেদনের প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, আদালতের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করতে এটা করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি। এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ না বলার অনুরোধও করেন তিনি। কাজী পাপ্পুর আরেকটি রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসি, কর্নেল কুদরত ইলাহির ছেলে সাকিব রহমান সহ 15 থেকে 20 জন শহীদ পরিবারের সদস্য এ সময় উপস্থিত ছিলেন বলে জানান অ্যাডভোকেট উদয় তাসমির। পিলখানা হত্যায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। সে লক্ষ্যে পরিকল্পিতভাবে দুই বাহিনীকে ধ্বংসের নীল নকশা প্রণয়ন করে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডাইলবাতের কোনো আন্দোলন ছিল না। অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজবেন্ডের জন্য সম্মানজনক একটা অবস্থা এনে দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে অকার্যকর করা এবং সেটা দিয়েই অন্যান্য পরবর্তী কার্যক্রম করা হয়। পিলখানা হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে একে বিডিআর বিদ্রোহ না বলতে সবাইকে অনুরোধ করেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারে মুখোমুখি দাঁড় করানোর দাবিও জানান তিনি। ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক তারা বের করবেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। টঙ্গীতে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। সরকারি নির্দেশে ইতিমধ্যেই মাঠ ছেড়ে গেছেন মুসল্লিরা। মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের দাবি এখনও অন্তত 35 জন মুসল্লি নিখোঁজ রয়েছেন। এদিকে হতাহতদের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওদিকে ইজতেমা মাঠে হত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজনের সহায়তায় আরও জানাচ্ছেন এমআর আসাদ। সরকারের নির্দেশনা মেনে টঙ্গী ইজতেমা ময়দান ছেড়ে গেছে তাবলিগ জামাতের দুটি পক্ষ। মঙ্গলবার রাতের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও হাজার খানেক মানুষ। সরকার যেভাবে বলা হয়েছে ওভাবে আমাদের বড়রা ফিকির করে এখন তো ময়দান থেকে সাথীরা বাইর হয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায় ইজতেমা ময়দানের পাশে মাদ্রাসার ফটকে শাবলের আঘাতে তৈরি হয়েছে গভীর ক্ষতচিহ্ন। ভাঙচুর হয়েছে দরজা, জানালা, ছাত্রদের পাঠকক্ষ ও সামগ্রী। হামলা পাল্টা হামলায় তছনছ হয়েছে মুসল্লিদের থাকার জায়গা, রান্নার স্থান। জোর ইজতেমায় আসা মুসল্লিদের বিছানাপত্র পড়ে আছে এলোমেলো। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার এবং হামলায় ব্যবহৃত লাঠিসোঁটা ও ক্রিকেট স্টাম্প। তাবলিগ জামাতের সাথী মুরব্বীরা তুলে ধরলেন সে রাতের নির্মম ঘটনার চিত্র। উভয় প্রস্তুত থাকবো, তখন মারামারি। আর আপনি ঘুমের ঘরে রাইতে রান্দা মান্দা অস্ত্র শস্ত্র লই আসবেন, এটা কি মারামারি না আপনি অতর্কিত হামলা? এই জিনিসটা তো আপনাদের অবশ্যই ক্লিয়ার হইতে হবে। টিন ভাঙা ঢুকছে, ঢোকার পরে সাথীদেরকে আহত করে ছুরির আঘাত। যে সাথী মারা গেল এই মাত্র আমি ছবিতে দেখলাম, তার পেটের ভিতরে ছুরি ঢুকে আছে, তার বুকের ভিতরে ছুরির আঘাত। 35 জন নিখোঁজ থাকার দাবি করে তারা জানান হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা নিতে গেছে, ওখানে ওরা যায় ভর্তির কাগজকে ছিঁড়ে ফেলে ওরা ওদের দাবি করে ওরা নিয়ে যাইতে চেষ্টা করছে। 35 জনের এখনো নিখোঁজ সাথী আছে, এদেরকে এখনো তালাশ করে পাওয়া যাইতেছে না। হাসনাত আব্দুল্লাহ, সার্জিজ আলম আরো আমাদের ওলামা ইকরাম বসছে, আলাপ করতেছে। এই ভিতরে আপনি সন্ত্রাসী কায়দাই করলেন, তো এটা মারামারি বলবেন কেন? আমরা বলেন ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগিতা করছেন তাবলিগ জামাতের সদস্যরা। মাঠ পুরা ফাঁকা,
এবং মাঠের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করে যাচ্ছে। ময়দান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 5 আগস্ট পরবর্তী ধকল কাটিয়ে পুলিশ বাহিনী নির্বাচন সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য পুলিশ সবসময় প্রস্তুত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের প্রাকৃতিক ও অর্থ সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। দেশের ভেতরেও বাইরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলেও জানিয়েছেন তারেক রহমান। বিকেলে নরসিংদীতে একই কর্মশালায় নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। দেশের ভেতরেই হোক সেটি আমাদের দেশের বাইরেই হোক, কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন। এতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়কে স্বাগত জানান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট হতে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন না বলেও জানান মির্জা ফখরুল। পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের রায়কে স্বাগত জানান। সংবিধান সংশোধনের এখতিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে, কিন্তু যে সমস্ত বিষয় আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল। একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সাবেক বিচারপতি খায়রুল হককে সময়মতো আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সুযোগ আসবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার, তারা নিশ্চয়ই নিয়ে আসবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভোটের দিনক্ষণ নির্ধারণে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততার তদন্তে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলেও জানান তিনি। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত পাটেল। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, নির্বাচনের পুরো প্রক্রিয়ায় আইনের শাসন, গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। Should a transition come to fruition, and as we would throughout the world, we would advocate for free and fair elections conducted in a peaceful manner. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও নিষেধাজ্ঞা নিয়ে ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত পাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। Deeply troubled by the reports that hundreds of Bangladeshis were forcibly disappeared over the past 2 decades. It also inflicts the trauma of uncertainty on the families. We welcome efforts by the interim government to investigate these crimes and encourage fair and transparent processes to provide justice for the victims and their family members. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ও তাদের প্রতিবাদ বিক্ষোভ নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে বেদান্ত পাটেল বলেন, যুক্তরাষ্ট্র চায় বিশ্বজুড়ে মানুষের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদাকে সম্মান করা হোক, তাই বাংলাদেশের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। We want to make sure first that protests are taking place peacefully, that the basic human rights and human dignities of all people are being respected, and that is something that we will continue to stress with counterparts and partners around the world, including in the case of Bangladesh, of course, the interim government as well. ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশ থেকে সকল প্রকার জুলুম নির্যাতন উৎখাত করে আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন দলের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বৃহস্পতিবার ভাটারা থানা জামায়াত আয়োজিত এক উলামা সমাবেশে তিনি একথা বলেন। একই দিনে রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। আপনি আমি যেহেতু চেষ্টা করতেছি, আমরা ক্ষমতার জায়গায় নাই। ক্ষমতার জায়গায় কি আছে? যারা দিন জানে না, ইসলাম বোঝে না, যারা আল্লাহ যে দিন দিয়েছেন এটাই যে মানা ফরজ মুসলমান হিসেবে এটা জানে না, বরং এই দিনের বিপরীত অন্য দিনকে আল্লাহর মুখোমুখি আল্লাহর সামনে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে। যারা আপনাদের পাশে এসে দাঁড়াবে তারাই আপনাদের বন্ধু, তারাই জনগণের বন্ধু। আর যারা শুধু বক্তৃতা দিয়া, স্লোগান দিয়া, ছবি তুলিয়া চলে যাবে তারা আসলে গণদুশমন। আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব পড়েছে অর্থনীতিতে, ফলে গতি হয়েছে ধীর। এমন তথ্য জানিয়ে অন্তর্বর্তী সরকারের একটি সমালোচনা বেশ কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে আইএমএফ এর রিভিউ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। সকালে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে চলমান কিস্তি আর আর্থিক খাতের নানা প্রসঙ্গে সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। বলেন, আইএমএফ আগের শর্ত পূরণের পর ফেব্রুয়ারিতে চতুর্থ ধাপে বাংলাদেশকে 64 কোটি 50 লাখ ডলার ঋণ দেবে। Upon completion of this review, about $650 million will become available to the authorities. Now, turning to the economy, real GDP growth is projected to slow to 3.8% in FY25 due to output losses caused by the public uprising, floods, and tighter policies. But we project a rebound to 6.7% in FY26 as policies relax. জাতীয় জাদুঘরকে নতুন করে ঢেলে সাজাতে স্থপতি মেরিনা তাবাসসুমকে পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আর আগামী সপ্তাহের মধ্যেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, জাদুঘরে কয়েকশো বছরের ইতিহাস সংরক্ষণ করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল দেশের ইতিহাসকে রাজনীতিকরণ ও পরিবার কেন্দ্রিক করেছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় জাদুঘরে দর্শনার্থী বাড়াতে জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত লক্ষাধিক মানুষের বক্তব্য সংরক্ষণের উদ্যোগ নেয়ার কথাও জানান ফারুকী। ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকরণ হয়েছে, ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে। ৭১-এর ইতিহাসটা
আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা, নিশ্চিতভাবে ঢুকবে। সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রায় 7 বছর পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুরা। গত 2 মাসে বরগুনা, পাথরঘাটা সহ মহিপুর, বাগেরহাট, সাতক্ষীরা উপকূলীয় এলাকায় জেলে অপহরণ, মাছ ছিনতাই, চাঁদা আদায় সহ বেশ কিছু অপরাধের ঘটনা ঘটে। একে উদ্বেগজনক উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানোর পরামর্শ মৎস্য নেতাদের। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর স্বাভাবিক ছিল বনের পরিস্থিতি, কিন্তু হঠাৎ করেই আবারও সক্রিয় হচ্ছে অপরাধীরা। বর্তমানে অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে তারা। এতে আতঙ্কে জেলে, বাওয়ালি থেকে শুরু করে পর্যটকরাও। পাথরঘাটায় গত 2 মাসে অন্তত 3টি ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও আরও 19 জেলে অপহরণ হয়। এসব জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে দাবি করা হয় লাখ টাকার চাঁদা। আইনের শাসন যদি সঠিক না হয় তাহলে আমার মনে হয় জলদস্যু আবার বেড়ে যাবে। এই যেদিন মহিপুর 5টা ভোট ডাকাতি হয়েছে, এরকম ডাকাতি নাম দিয়ে ওই রাত্রে বাতি বুতি লিবে অন্ধকারে আর কি কাজ করতে হয়। সাগর আমরা শুনছি ডাকাইতে আছে, কিন্তু আমাদের ভয় আতঙ্ক লাগে আর। বনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমেছে বলে অভিযোগ জেলে ও ট্রলার মালিকদের। এখনই যদি এটার সুরাহা না করা হয়, র্যাব অথবা পুলিশ, কোস্টগার্ড এরা যদি সচেতন না হয়, এদেরকে আরও সচেতন করতে হইতে হবে এবং এই জলদস্যু সুন্দরবন থেকে তাড়াইতে হবে। ডাকাতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। ডাকাতির অভিযোগ আসলে তো অবশ্যই মামলা নিতে হবে আমাকে, এবং ডাকাত ধরার জন্য সর্বোপরি চেষ্টা করবো আর কি। গভীর সমুদ্রে ডাকাতি দেখার জন্য আসলে এখানে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ আছে। এগুলো আসলে তাদের দেখার বিষয়। গভীর সমুদ্রে ডাকাতির মতো কোনো খবর আমার কাছে আসে নাই নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি মৎস্যজীবীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কৃষি পণ্যের পরিবহন ব্যয় কমাতে চালু করা বিশেষ ট্রেনে আগ্রহ নেই কৃষক ব্যবসায়ীদের। স্টেশনে আনা নেয়ার বাড়তি খরচ সহ পণ্য নষ্টের ঝুঁকির কথা বললেন তারা। তারপরও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে 176 কোটি টাকার 50টি ব্রডগেজ ভ্যান। রেল বিভাগের ভালো একটি উদ্যোগ ব্যর্থ হওয়ার পেছনে দুর্বল ব্যবস্থাপনা আর সমন্বয়হীনতার অভাব দেখছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান শেমলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। কৃষিপণ্য পরিবহনে পশ্চিমাঞ্চল রেলওয়ের চালু করা বিশেষ ট্রেনে তেমন আগ্রহ নেই কৃষক ও ব্যবসায়ীদের। চাহিদার ভিত্তিতে কেনা লাগেজ ভ্যান ও ওয়াগন ঠিকমতো ব্যবহার না হওয়ায় সেগুলো এখন রেলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন সার্ভিসে 4 বছরে 1,82,860 টাকা লোকসান গুনতে হয়েছে। অনাগ্রহের কারণ হিসেবে কৃষকরা বলছেন, স্টেশনে আনা নেয়ার খরচ যেমন আছে, তেমনি কৃষিপণ্য নষ্টের ঝুঁকিও আছে। ট্রেনে খরচ কম, কিন্তু তারপরে যারা এয়ারপোর্ট, কমলাপুর যারা এখানকার স্থানীয়, হয়তো এদের জন্য সুবিধা হয়। ধানমন্ডি হয়, মিরপুর হয়, এই কারণে আমরা কুরিয়ার বেছে নিয়েছি। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ কোনো সেবা চালু করার আগে সম্ভাবনাগুলো খতিয়ে দেখা উচিত, যাতে বিশেষ উদ্যোগগুলো মুখ থুবড়ে না পড়ে। যারা ব্যবসায়ী এবং কৃষক তাদেরকে এটা অবগত এবং ট্রেন্ড আপ করা এবং তাদেরকে আশ্বস্ত করা এবং তাদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা, এটা হলো আমার কাছে মনে হয় যে এখানে হয়তো ঘাটতি থাকতে পারে। খরচ সর্বনিম্ন করার জন্য আমাদের মানুষবাহী যে ট্রেন, তারই সঙ্গে গরু, ছাগল, আম সহ সবই চলে যাবে। ঈশ্বরদী ও রূপপুর স্টেশনে পড়ে থাকা 29টি লাগেজ ভ্যান কবে আবার চালু হবে তা জানা নেই স্টেশন কর্মকর্তাদের। কর্তৃপক্ষের নির্দেশনা আসলে বা পেলে আবার চলাচল করবে। চাহিদার ভিত্তিতে লাগেজ ভ্যান ও ওয়াগন কেনা হয়েছিল, তবে এগুলোর ব্যবহার ঠিকমতো হচ্ছে না বলে স্বীকার করেছেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। এগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা তো মূলত বিভিন্ন লাগেজ ভ্যান বিভিন্ন ট্রেনে চালাচ্ছি, আমরা বিভিন্নভাবে প্রচারণাও চালাচ্ছি যে এগুলোতে আমাদের উৎসাহিত করতেছি যাতে কম খরচে স্বল্প মূল্যে তারা মাল পরিবহন করতে পারে। তখন যে কেনা হয়েছে, এখন হয়তো আপনি ওই কাঙ্ক্ষিত মাত্রায় দেখছেন না যে আমার পণ্য পরিবহন হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি সব দিকে। রেলের এমন ইতিবাচক উদ্যোগ তাদের ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতায় ব্যর্থতায় রূপ নিচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত ইস্যু মীমাংসার আহ্বান, প্রধান উপদেষ্টার এক হয়ে কাজ করার প্রত্যয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর। বাংলাদেশে দুর্নীতিতে টিউলিপ সিদ্দিকের নাম আসায় ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড়, কাদের সালমানের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। কেরানীগঞ্জে ব্যাংকে হানা দেওয়া ৩ ডাকাতের আত্মসমর্পণ, অক্ষতভাবে মুক্ত ১০ জিম্মি, রোমাঞ্চের নেশায় এই অপকর্ম বললেন পুলিশ সুপার। এবং টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, ৩৫ জন নিখোঁজের দাবি মুসল্লিদের, খুনিদের ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।